नमस्कार, आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। 3 दफा मांगों को लेकर कई बैंक यूनियन संस्थान ट्रेड यूनियन के कार्यकर्तागण जुटे असहयोग आंदोलन में। बैंक की निजीकरण किए जाने के खिलाफ कर्मचारियों में छाई हुई है क्षोभ की स्थिति। सिलचर विधानसभा आसन में भाजपा दल के उम्मीदवार दीपान चक्रवर्ती व निर्दल उम्मीदवार दिलीप पॉल के बीच चल रही है कांटे का टक्कर। रांगेरखाड़ी इलाके में दोनों उम्मीदवार ने आमने सामने निकाला रैली। करीमगंज जिले के दक्षिण करीमगंज खागाइल हाई स्कूल में चल रही है गबन का दौर। 358 छात्र छात्रा दिखाकर हड़पे जा रहे हैं सरकारी राशन। करीमगंज जिले के भांगा कृष्णपुर गांव में अचानक नदी तटवर्ती क्षेत्र में भूस्खलन के चलते 5 परिवार के आवासीय घर छमाया नदी गर्भ में। 26 घंटे बाद भी खुले आसमान के नीचे अस्थायी घरों में रह रहे हैं लोग। कछार जिले के लखीपुर विधानसभा केंद्र में 40 से भी ज्यादा कांग्रेस प्रमुख कार्यकर्ताओं ने भाजपा दल में दिया योगदान। कांग्रेस की नींव पर लग रही है सवाल। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। 15 व 16 मार्च को राष्ट्रायत्त बैंक को गैर सरकारीकरण किए जाने के खिलाफ यूनाइटेड फोरम ऑफ यूनियंस के साथ और भी 9 बैंक ट्रेड यूनियन के कार्यकर्ताओं ने 3 दफा मांगों को लेकर 2 दिवसीय धर्मघट कार्यक्रम पालन कर रहे हैं। मुद्दे को लेकर बैंक कर्मचारियों ने विस्तारित जानकारी दी। आज के আমরা ব্যাংক কর্মচারীরা দুদিনের ধর্মঘট ডাক দিয়েছি সর্বভারতীয়ভাবে। এই ধর্মঘটের মূল উদ্দেশ্য যে ব্যাংক প্রাইভেটাইজেশন রুখা। পার্লামেন্টে আমাদের গত বাজেটে আমাদের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন 2টি পাবলিক সেক্টর ব্যাংককে যে প্রাইভেট করা হবে। আজকে এই যে প্রাইভেট করা হবে এটা কার উদ্দেশ্যে, কার সুবিধার্থে? আজকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগতভাবে বিভিন্ন সেক্টরসে যেভাবে গভর্নমেন্ট যেভাবে আগ্রাসন নিয়ে আসছে এবং আমাদের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দেওয়া নষ্ট করে দেওয়ার যে প্রক্রিয়া ওনারা নিয়েছেন তারই বিরুদ্ধে এই আমাদের আজকের এবং আগামীকালকের ধর্মঘট। আজকে দেখুন পাবলিক সেক্টরস ব্যাংক, এই পাবলিক সেক্টর ব্যাংকের জন্যই জনসাধারণ যে সুবিধাগুলো পাচ্ছেন সেই সুবিধাগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া হয় এবং মনোপলি ক্যাপিটালিস্টের কাছে কর্পোরেটদের কাছে ব্যাংকে তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া বিরুদ্ধে আজকে আমাদের আগামীকালকের এবং আজকের এই ধর্মঘট। আজকে দেখা যাচ্ছে যে ওনারা বলছেন এই ব্যাংকগুলোকে ওনারা বিক্রি করে দেবেন, ব্যাংকগুলোকে কর্পোরেট হাউসদের হাতে হাম দো হামারে দোর হাতে তুলে দেবেন। আজকে তারই বিরুদ্ধে আজকে আমাদের এই ধর্মঘট। আপনারা 3টা দাবি কি, দাবি না মানলে আপনারা কি করবেন? দাবি না মানলে এই ধর্মঘট শেষ হওয়ার 2 দিন পর আবার আমরা বসবো। আমরা বসে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব এই 2 দিন স্ট্রাইক উদযাপন করার পর। গত বাজেটে সংসদে সরকার 2টি পাবলিক সেক্টর ব্যাংকে প্রাইভেটাইজ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি যে আমাদের দেশে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে ইতিহাস, সেই দেশে আমরা দেখতে পারি যে আগে যখন ব্যাংক প্রাইভেট ছিল তখন মানুষের ব্যাংকে টাকা রাখতো এবং ব্যাংকগুলো যখন দেউলিয়া হয়ে যেত মানুষের যেগুলো সঞ্চয় ছিল তা ভরাডুবি হতো। কিন্তু ব্যাংক ন্যাশনালাইজেশন হওয়ার পরে আমাদের দেশে ব্যাংকিং সেক্টর সমস্ত ভারতবর্ষের কৃষিক্ষেত্রে বা বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে মানুষকে স্বাবলম্বী করার ক্ষেত্রে প্রচুর ঋণ দেওয়া হয়েছে এবং যার ফলে দেশের সাধারণ মানুষ উপকৃত হয়েছে। অথচ আজকে ব্যাংক প্রাইভেট সেক্টর তো আর গ্রামাঞ্চলে ব্রাঞ্চ খুলবে না, সেখানে তো প্রফিট হবে না, কারণ প্রাইভেট সেক্টর বলতে আমরা যে প্রফিট মোটিভ।
কিন্তু আমরা চাই যে এই যে ব্যাংকে যে সঞ্চিত অর্থ কার শত সমস্ত জনসাধারণের শর্ত, প্রায় 80% সাধারণ মানুষের সঞ্চয় আজকে প্রায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, অত সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কেন সরকার দায়িত্ব নেবে না? সুতরাং আমরা সাধারণ মানুষের স্বার্থে আজকে আমরা এই ধর্মঘটে যাচ্ছি। सिलचर के विधानसभा आसन में भाजपा दल के उम्मीदवार दीपायन चक्रवर्ती व निर्दल उम्मीदवार दिलीप पॉल के बीच कांटे का टक्कर चल रहा है। हर एक क्षेत्र में प्रचार अभियान दोनों पर चल रही है। इधर दिलीप पॉल के समर्थक जहां कई क्षेत्र में उन्हें उत्साह प्रदान कर सभा समिति में योगदान कर रहे हैं, तो वहीं दूसरी ओर भाजपा के उम्मीदवार दीपायन चक्रवर्ती भी अपने अपने समर्थकों को लेकर प्रचार अभियान में जुटे हुए हैं। गौरतलब है कि लगातार 2 बार विधायक पद पर आसीन रह चुके दिलीप पॉल आम जनता के दिल में बस गए हैं और अपनी प्रचार अभियान पे जोरों पर कार्य कर रहे हैं। Dileep Pal Jinabad! 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 গরিব মানুষের মিলে দিদি তার লগে মিলে মহিলার লগে इधर दीपायन चक्रवर्ती भी अपने समर्थकों को लेकर हर एक क्षेत्र का दौरा कर रहे हैं। एक तरफ जहां सिलचर के लांगी खाड़ी क्षेत्र में 15 अप्रैल को दिलीप पॉल ने अपना रैली निकाला, तो उसी दौरान दीपायन चक्रवर्ती ने भी अपने समर्थकों को लेकर लांगी खाड़ी क्षेत्र, नेशनल हाईवे, दास कॉलोनी तथा आसपास के कई इलाके का दौरा किया। दौरे के दौरान हर एक क्षेत्र में अपने अपने दलीय समर्थक उनके साथ थे। एकाएक इस रैली को लेकर लोगों में काफी उत्साह का माहौल देखने को मिला। আছে
মাতৃশক্তি জিন্দাবাদ। আর 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 আমরা ওদিকে আবার যাইব গিয়া ঘুরিয়া, বুঝছো নি? ওদিকে যখন পারইব এদিকে বড় সুন্দর ভিউ আইব। কোনো লাইভ করে দিবাই, বুঝছো নি? আমি পিটিসি মারবো, লাইভ করে দিবাই। মানুষ জমা আছে। करीमगंज जिले के दक्षिण करीमगंज खागाइल हाई स्कूल के प्रधान शिक्षक व सहकारी शिक्षक के खिलाफ वर्ष 2018 से वर्ष 2021 तक बड़े पैमाने पर घोटाले के साथ साथ सरकारी अनुमोदित राशि हड़प कर जाने का मामला सामने उभर कर आया है। हालांकि स्कूल में कोई छात्र छात्रा नहीं है, फिर भी स्कूल में 358 छात्र छात्रा दशाकर सरकारी हर एक सुविधा का फायदा लिया जा रहा है। मुद्दे को लेकर इलाके के लोगों ने आरोपित शिक्षकों के खिलाफ कड़ी कानूनी कार्रवाई करने का अपील किया है। আমি নাসিরউদ্দিন, গ্রাম ফতেপুর। আশা রাখি ফতেপুরবাসী সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি 2018 ইংরেজির ফেব্রুয়ারি মাসের তনে খাগাইল হাই স্কুল সম্পর্কে অনেক নালিশ ফৈরাদ বা মাতকতা পাইয়া আছি। তাহা সত্ত্বে অনেকবার হেডমাস্টারের কাছে আমরা রিমাইন্ডার করছি যে একটা মিটিং ডাকার লগে, কোনো অবস্থায় হেডমাস্টার যদি কোনো মিটিং দেখাইতাম পারছি না। এরপরে প্রেসিডেন্টের কাছে কইছি, প্রেসিডেন্টেও কোনো ধরনের রেসপন্স দিছই না, আইজ অব্দি দিছই না। যাক, বেশবাদ ফড়িয়া এমসির মেম্বার সবারে ডাকলাম, সবার লগে আলোচনা করলাম। প্রত্যেকটা মেম্বারে কয় আমরা স্কুল স্টাডি হয়েছে, আজ পর্যন্ত মেম্বার খেবা খারাপ বলছে আমরা জানি না। প্রেসিডেন্টে তার ইচ্ছা মতো খারে খারে বানাইছনি কেন কইনো না, আর আমরাও জানি না, বা তাই কোনো মিটিংও ডাকছই না। এই খাগাইল হাই স্কুল যেটা এমালগেট ওয়ার ফোর্থনলিয়া খাগাইল হাই স্কুল হয়েছে, আর এই যে বুয়া স্কুলটা আছে খাগাইল এমবি স্কুল নামে, এটা আছে 126 নম্বর যেটা বুয়া স্কুল। সেই স্কুলটারও মাল সামান সম্পূর্ণ নাজিমউদ্দিন এবং আফতাবউদ্দিন দুজনে রিসিভ করেন, কন্টিনিউয়াস রিসিভ করে যাইতরা মাল। কিন্তু জিজ্ঞার করলে কয় না এটা কিচ্ছু না, এটা তো আমরা লিগেল স্কুল, লিগেল লাইনে চলে। এবং কোনো ধরনের সাড়া, কোনো ধরনের মাতকতার কোনো রেসপন্সিবিলিটি নাই। মাথার লগে লগে আমরা এখন নিতাম, মাথার উত্তর দেওয়ার সময় নেই, এখন করিমিন যাইতাম না, গোয়াড়ে যাইতাম, ও ধরনের মাতকতা। কোনো জাত সুবিচার না পাইয়া আমরা কমপ্লেন করতে বাধ্য হয়েছি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। বিভাগীয় কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোনো জবাব না দেবা কোর্টের আন্ডারে লইছি। কোর্টের আন্ডার লওয়ার পরে কোর্ট কেস হওয়ার পরে কোর্ট কেসের মারফত দিয়া আমরা লোকাল থানায় গিয়া ইনভেস্টিগেশন করিয়া আইসন। কতটুকু করছেন না করছেন এটা থাকছে অনেক পিছনে, আবো সঠিক রেজাল্ট বাইরিয়ে আইছে না। কিন্তু এই স্কুলটার 458টা ছাত্র খাগাইল হাই স্কুলও এমালগেট হয়েছে 2018 ইংরেজির ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। ওয়ার্তনে লিয়া খাগাইল হাই স্কুলের উপরে আমরা কোনো ধরনের প্রতিবাদ নাই। এটা লিগেল স্কুল, লিগেল লাইনে চলে। চাই ডিফিকাল্টি আছে অনেক কিছু, তাহলে আমার এটার উপরে কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ হইল আমার ওটা যে ফতেপুর খাগাইল বাজারও আরেকটা এমবি স্কুল, সেই এমবি স্কুলটা কোথায়? সেই স্কুলটা হইল গ্রান্ট। সেই স্কুলটা হইল গ্রান্ট। গ্রান্ট স্কুলটা সিরিয়াল নম্বর হইল গিয়া 126 नंबर सीरियल। करीमगंज जिले के भांगा इलाके के कृष्णपुर गांव में अचानक नदी तटवर्ती क्षेत्रों में भूस्खलन होने पर 6 आवासिक लोगों के घर नदी गर्भ में समा गया, जिसके चलते लोगों में तनाव का माहौल छा गया। 6 परिवार के करीब 40 सदस्य इन दिनों अस्थायी शिविर में दिन बिता रहे हैं। वारदात के 26 घंटे बाद भी सरकारी तौर पे कोई भी सहयोग पीड़ित लोगों को मुहैया नहीं किया गया। ভূমি পাট্টা দিয়ে প্রদান করেছে, আপনারা পাট্টা পেয়েছিলেন কি? না আমরা আমরা তো কিচ্ছুই পাইছি না।
তো সরকারের কাছে বা বিভাগীয় ওইরকম আমরা নদীর ধারে ওইরকম খালি ওই একজন ঘুমাই একজন সজাগ থাকি এরকম আমরা থাকি আজ 13-14 বছর থেকে এরকম থাকি কিন্তু আমরা দেখো ওই দিলাইমু মাটি দিমু জায়গা দিমু ঘর দিমু কিচ্ছুই আমরা পাই না। আর দেখুন ওই দেখো ছোটো ছোটো বাচ্চা বয়স্ক মা একজন লই আমি কই যেতাম আজকে যদি আমি গরিব মানুষ কিনতে পারতাম তাহলে তো আমি তার সরিয়া লইয়া গেলাম কি অনেক জায়গা কিনলাম মানে মাটি কিনলাম মানে গেলাম কি অনেক আপনার হাতে কি তার লাগি যায় ওটা লাগে তো গরিব মানুষ কে লাগিয়া যাওয়া করে ওই গড়ই আসলাম ওই বাচ্চাটা লইয়া দেখুন আমি যদি কোনো কিছু আমি মরি মরি কিন্তু এই বাচ্চাটা লইয়া আমি কই যেতাম আমি গড়ের ভিতরে আমার ফাটিয়া আর এটা ফাটার পরে 2-3 দিন রয়েছে রোয়ার পরে কালকে হঠাৎ গিয়ে ডাকি গেছে রাস্তাটা। কালকে কটার সময় গেছে এটা? কালকে একটা একটা। ফাটলটা কোন সময় ধরছিল? ফাটল তো ধরছি তো 2-3 দিন তারপরে প্রশাসনকে জানিয়েছিল না? জানানি যে আমরা নিয়ে সার্কুলার কাগজে দিছি। আচ্ছা, কাগজ দেওয়ার পরে তারা কাগজে ঠিক আছে ইমার্জেন্সি হন তারা ইমার্জেন্সি তারা আগে ইনকোয়ারি করে গেছে যাওয়ার পরে তারা দেখে গিয়া তারপরে তারা কি কাগজ লিখে এখানে তোর কত ফ্যামিলি ছিল? 6টা ফ্যামিলি। 6টা ঘর। এখন স্থান জায়গা কোথায় দিয়েছে আপনাদেরকে? আমরা তো স্থান জায়গা দিছে বাঙ্গার বাজারে সেট করা ছিলেন এখানে সেট করার জায়গা দিছে। কে এসে বলেছে এটা কে বললো এটা কইতে পারো না আমার ওই তো ফোন করি খালি কইতে একসাথে আমি তো মানুষ তো আর চিনতে পারি না নাম্বার আছে আচ্ছা আচ্ছা, মানে 6টা পরিবারে কতজন মানুষ আছেন আপনারা? 6টা পরিবারে তো ওই যে বাচ্চা লইয়া ধরো 40 জন। सोनाई विधानसभा केंद्र के तृणमूल कांग्रेस के उम्मीदवार एम शांति कुमार सिंह ने सोनाई विधानसभा केंद्र में अपनी जीत की उम्मीद जताते हुए सभी स्तर के लोगों से सहयोग करने का अपील किया है। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने संदर्भ में विस्तारित खुलासा किया। অঞ্চলের সর্বসাধারণ এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে যারা গ্রাসরুট লেভেলের নির্যাতিত বঞ্চিত নিপীড়িত এবং যারা আজ অবধি উন্নয়নের ছোঁয়া পায়নি তাদের জন্য আমরা উন্নয়ন এবং পরিবর্তন আনতে সোনাইকে উন্নত সোনাই বানাতে আমি ঘরে ঘরে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে জনগণের সেবা করার লক্ষ্যে আমি ইলেকশনের ময়দানে অবতীর্ণ হয়েছি এবং এতে মূল কথা হচ্ছে আমি সোনাইয়ের ভূমিপুত্র হিসেবে ভোটের ময়দানে নামছি এবং সোনাইতে ভূমিপুত্রের হাওয়া বইছে। সবাই চাইছে যে সোনাইয়ের একজন ছেলে সে গরিব হোক মজদুর হোক সে ল্যাংড়া হোক খানা হোক সোনাইয়ের একজন মানুষ সোনাইয়ের নেতা হওয়া দরকার। সোনাইয়ের মানে যে বিধায়ক সেই বিধায়কটা সোনাইয়ের একজন ছেলেকে হওয়া উচিত সেটা হচ্ছে জনগণের আওয়াজ এবং সেই আওয়াজকে সম্মান জানিয়ে আমি ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছি। কিন্তু সোনাই বিধানসভা অঞ্চলে দেখা যাচ্ছে অনেক বিধায়ক বলছেন অনেক ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এখনও মানুষ যে জলের একটা সমস্যা পেয়েছি এই সমস্যা আপনি কিভাবে নির্বাচনে জয়ী হলে সমস্যাটা কীভাবে? হ্যাঁ, খাদ্য বস্ত্র বাসস্থান এবং জল এইগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। ভারতের সংবিধান আমাদেরকে দিয়ে থাকে। একজন নাগরিক যখন ভোট প্রদান করে সেই ভোটের বিনিময়ে যে ফ্র্যাঞ্চাইজি সে প্রদান করছে তার বিনিময়ে সরকার আমাদের যে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়ে সেইটা পাওয়ার জন্য অধিকার দিয়ে দেয় এবং যারা প্রতিনিধিত্ব করছে আমাদের সেই প্রতিনিধিত্ব করা লোকজন তাদের অধিকারকে তাদের পাইয়ে দেওয়ার জন্য কাজটুকু করা উচিত ছিল। কিন্তু আমাদের সোনাইতে কী হচ্ছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। আমি শুনেছি পশ্চিম সোনাইয়ে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু একটু আগে একটা ছেলে বলেছে একটা মিডিয়াতে আমি দেখেছি শুনেছি যে ওইখানে জল খাবার ব্যবস্থা পর্যাপ্ত নেই। অনেক টিল্লা আছে সেইখানে জলের পাইপ নেই কুয়ো নেই কুয়োর থেকেও জল বেরোচ্ছে না জলের খাবার অনেক প্রবলেম রয়েছে পশ্চিম সোনাইতে। তাই আমি সেইটাকে প্রাধান্য দিব। মানুষ বেঁচে থাকার জন্য যে মৌলিক অধিকারগুলো দরকার খাদ্য বস্ত্র বাসস্থান এবং পানীয় জলের ব্যবস্থা সেটার উপরে প্রাধান্য দিয়ে সর্বসাধারণের সর্বাঙ্গীন উন্নয়নের কাজে আমি নিজেকে নিয়োজিত করব। তার সঙ্গে শোনা গেছে যে ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস নিতে 5,000-10,000 টাকা দেওয়া হয় সেইটা তো দালাল রাস্তা কায়েম হয়েছে সেই দালাল রাস্তা এবং দুর্নীতি এগুলোর বন্ধ হবে। ভয় ভীতির নীতি যেটা দমন নীতি সেটার বন্ধ হবে। কমিশন রাজ সেটা বন্ধ হবে। আমি জনগণের সেবা করার জন্য বেরিয়েছি। দরকার পড়লে বিধায়কের যে মায়না দেওয়া হবে সেই মায়নাটুকু আমি জনগণের সেবায় আমি ব্যবহার করে দেব।
দাদা তৃণমূল থেকে আপনাদের কোনো নেতা আসছেন নাকি? শোনায় বড় মিটিং হবে? হ্যাঁ, সেইটা আমাদের লিস্ট পাঠিয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অঘটন হয়েছে। ওনার পা যদি চোট লাগতো না, ওনার আসার কথা ছিল। আমি প্রেয়ার রেখেছি। আমাদের মন্ত্রী ফিরাদ হাকিম আসার কথা রয়েছে, ডক্টর সুব্রত সেন আসার কথা রয়েছে, মুহা মৈত্র আসার কথা রয়েছে, আরও অনেকের নাম, স্টার ক্যাম্পেইনারের নাম আমরা প্রেরণ করেছি। দেখা যাক, এই আজকে তো স্কুটিনিতে ভগবান এবং উপরওয়ালার আশীর্বাদে আমি পাশ হয়ে গেলাম। তো এবার আমরা যখনই আমাদের এই রণনীতি আমরা তৈরি করব, দলের হাইকমান্ডের নির্দেশে আমরা কাজ চালিয়ে যাব এবং ওরা কি পাঠায় দেখি, সেটা সময় আসলে আপনারা জানবেন। এবারে নির্বাচনে সোনাই বিধানসভা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনীয় চমকটা কী হবে? সেটা হচ্ছে ভূমিপুত্রের জয়। সোনাই ঘরের ছেলেকে চায়, সোনাই ঘরের ছেলেকে চাইছে এবং ঘরের ছেলেই জয় হবে, ভূমিপুত্রের জয় হবে এবং উন্নয়ন এবং পরিবর্তন হবে। উন্নয়ন হবে সোনাইতে এবং মানুষ যেটা চাইছে, এবং পরিবর্তন হবে এবং যারা প্রতিনিধিত্ব করছে বর্তমান, সেটার পরিবর্তন হয়ে নতুন মুখ আসবে এবং তৃণমূলের জয় হবে। करीमगंज जिले के पथारकांदी विधानसभा केंद्र में भाजपा के उम्मीदवार कृष्णेंदु पल जोरों पर प्रचार अभियान चला रहे हैं। पथारकांदी के शहरी क्षेत्र व ग्रामीण इलाके में जोरों पर प्रचार अभियान चलाए जाने से समर्थकों में उत्साह का दौर देखने को मिल रही है। संदर्भ में भूतपूर्व विधायक कृष्णेंदु पाल ने विस्तारित जानकारी दी। समाचारों में लेते हैं एक छोटा सा विराम। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग।
অপোজিট মৌসুমী হাসপাতাল কাছাড় কলেজ পয়েন্ট শিলচর। কচিকাঁচা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উন্নত শিক্ষা পরিকাঠামোয় কাজ করে আসছে লিটল পিলার স্কুল। অত্যাধুনিক শিক্ষা পরিষেবা, শিশুদের মন মাতানো আসবাব এবং শিশু সুলভ পরিবেশে ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের ডে কেয়ারের সম্পূর্ণ ব্যবস্থা। অফিসে কর্মরত অভিভাবকরা নির্দ্বিধায় লাভ করতে পারেন শিশুদের জন্য ডে কেয়ারের সুবিধা। উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্প সহ উন্নত মানের প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করে গড়ে তুলতে আজই শিশুদের নিয়ে পদার্পণ করুন লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল কাছাড় কলেজ পয়েন্ট শিলচর। দূরভাষ 9957565016 নম্বরে। समाचारों के अगले चरण में हाइलाकांदी जिले के काटलीचोड़ा विधानसभा केंद्र में गैरिक भारत संगठन AIUDF व बीजेपी के कई सदस्य ने कांग्रेस दल में योगदान कर संजीव राय के प्रचार अभियान में शामिल हो गए हैं। करीब 40 से भी ज्यादा प्रमुख सदस्य कांग्रेस दल में योगदान करने पर बड़े पैमाने पे मतदाताओं की संख्या बढ़ने का लोग उम्मीद जता रहे हैं। আসামে কংগ্রেস সরকার ছিল, সে সময় কাটলিচোড়াকে সাব ডিভিশন করার দায়িত্ব আমাদের সরকার নিয়েছিল। সে সময় কাটলিচোড়াতে কংগ্রেস সরকারের উদ্যোগে সাব ডিভিশন অফিস কনস্ট্রাকশনের ব্যাপার আরম্ভ হয়েছিল। আমরা দুঃখিত যে কংগ্রেস সরকার যে সম্মান কাটলিচোড়াবাসীকে দিয়েছে, বিগত 5 বছরে বর্তমান যিনি এমএলএ আছেন উনি ফেল করেছেন, আসাম সরকার ফেল করেছে, আসামে বিজেপির নেতৃত্বে সরকার আছে, ওরা একটি উদ্যোগ নেয়নি। যে পিলার কংগ্রেস বানিয়ে গিয়েছিল সেখানে আজকে বিজেপি আসাম সরকার বলুন আর সুজাম বাবু বলুন একটি ইটও লাগাতে পারেননি। আমরা দুঃখিত। আজকে এখানে বসে আপনাদের সামনে দায়িত্ব নিচ্ছি আমরা, যদি কাটলিচোড়াবাসীর আশীর্বাদ সহযোগিতা ভোট পাই আমরা জয়ী হই, 6 মাসের ভিতরে কাটলিচোড়ার সাব ডিভিশন অফিস পূর্ণাঙ্গ রূপ নেবে। এটা দায়িত্ব নিয়ে আমরা শপথ নিয়ে কথা দিচ্ছি। 100% ব্যর্থ হয়েছেন। কারণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে একটা বিধায়ক যখন নির্বাচিত হয়ে যান, উনি কোনো ধর্মের, কোনো ভাষা গোষ্ঠীর, কোনো জাতির বিধায়ক না, উনি সমষ্টির বিধায়ক। আপনি সমগ্র চা বাগানে যান, গিয়ে দেখুন যদি একটা ফলক একটা পেয়ে যান। অনেক লোকরা তো দেখেননি বিধায়ক এবং বর্তমানে সাংসদকেও দেখছেন না। আমরা ইলেকশনের আগেও ইলেকশনের পরে লোকের সাথে থাকি। আপনারা দেখবেন কংগ্রেস অনেক জায়গায় সরকার থেকে পড়ে গেছে, কিন্তু আমরা নীতি আদর্শ নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। যে ধর্মনিরপেক্ষতা নিয়ে আমরা কাজ করেছি, আজও করছি। যুবক যুবতীদের চাকরির ব্যাপার আজও আমরা বলছি, চা শ্রমিকের হাজিরা বাড়ানোর কথা আজও আমরা বলছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আজকে এতদ অঞ্চলে যতটা পিএইচসি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, প্রত্যেকটা কিন্তু কংগ্রেসের অবদান। আপনি গত 5 বছরে কিছু পাবেন না, কোনো বড় কাজ, সার্বজনীন কাজ যে বিজেপি সরকার করতে পেরেছে বা সুজামবাবু করতে পেরেছেন। আমরা কংগ্রেস সরকারের সময় ধলাইতে আপনারা দেখতে মডেল হসপিটাল, এরকম হসপিটাল আসামে কয়টা আছে বলে আমার ডাউট আছে। কংগ্রেস সরকার উদ্যোগ নিয়েছে যে এতদ অঞ্চলের নাগরিককে একটু ভালো পরিবেশে দেবে স্বাস্থ্য বিভাগে। সেটা বানাবার পরে আজকে সেই হসপিটালে কোনো ডাক্তার নেই, কোনো রুগী যাচ্ছে না। আমরা যে হসপিটাল বানাচ্ছি সব বিজেপি সরকার এখানে ডাক্তার দিতে পারছে না। আমরা যে স্কুল বানিয়েছি বিজেপি সরকার এখানে টিচার দিতে পারছে না। আমরা যে পিএইচি বানিয়েছি সেখানে বিজেপি সরকার জল দিতে পারছে না। আমরা লজ্জাবোধ করছি, আমরা দুঃখিত যে অন্তত কাটলিচোড়াবাসী বিগত 5 বছরের যে সার্টিফিকেট ট্র্যাক রেকর্ড আছে বিজেপি সরকার ও সুজামবাবুর, সেটা দেখেই আমাদেরকে ভোট করবেন। আমাদের বিগত 60 বছরের যে ট্র্যাক রেকর্ড আছে সেটা সার্টিফিকেটটা আমাদেরকে এবার কাটলিচোড়াবাসী দেবেন। कछार जिले के सोनाई विधानसभा केंद्र में सोनाई के भाजपा दल के विधायक पद के उम्मीदवार आमिनुल हक अपनी प्रचार अभियान जोरों पर चला रहे हैं। उनके समर्थन में बड़े पैमाने पर लोग रैली भी आयोजित कर रहे हैं। ग्रामीण पिछड़े हुए क्षेत्र के साथ साथ हर एक इलाके में बड़े पैमाने पर प्रचार अभियान चलाए जाने पर लोगों में काफी उत्साह के माहौल है। गौरतलब है कि सोनाई विधानसभा केंद्र में विधायक पद पर आसीन रह रहे भूतपूर्व विधायक आमिनुल हक लश्कर की जनप्रियता वक्त के साथ साथ बढ़ता ही दिखाई दे रहा है। कई सभा समिति तथा आम जनता के साथ मुलाकात के दौरान उन्होंने अपने वक्तव्य रखे और आने वाले दिनों में सोनाई को और भी सुंदर किए जाने के साथ साथ सरकारी परियोजनाओं के सही वास्तवायन किए जाने में उनको सहयोग किए जाने का अपील किया और आने वाले विधानसभा चुनाव में उन्हें विजयी करवाने का उन्होंने अपील भी किए।
पिछले 5 सालों में सोनाई विधानसभा केंद्र के उन्नयन में हर प्रकार की सहयोगिता की गई है। कृषि विभाग के उन्नयन, पेयजल परिसेवा, यातायात मार्ग तथा सरकारी परियोजनाओं के वास्तवायन, घर घर में गैस परिसेवा यानी LPG परिसेवा मुहैया करवाना सहित कई सरकारी परियोजनाओं का वास्तवायन किया गया है। पत्रकारों के साथ बातचीत के दौरान सोनाई के भूतपूर्व विधायक आमिनुल हक लश्कर ने इस संदर्भ में विस्तारित खुलासा भी किए। এপিল টু দ্য পিপুল থাকবে আমার, বিশেষ করে সোনাই সমষ্টির জনসাধারণের কাছে আমার আবেদন। আর গত 5 বছর সোনাই সমষ্টির জনসাধারণে আমাকে দায়িত্ব দিয়েছিল আর আস্থাও রেখেছিল। আর আমি গত 5 বছর সোনাই সমষ্টির পরিবর্তন করেছি, অনেক রাস্তাঘাটের কাজ করেছি, স্কুল কলেজের কাজ করেছি, নদীগুলোর প্রোটেকশনের কাজ করেছি, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আনতে পেরেছি, সোনাই মিউনিসিপ্যালিটিতে গ্যাসের পাইপলাইন গ্যাস সরবরাহ করতে পেরেছি, আজকে একটা টার্মিনাল মার্কেট করতে পেরেছি, একটা সায়েন্স অ্যান্ড মিউজিয়াম অ্যান্ড প্ল্যানেটোরিয়াম করতে পেরেছি। গত 5 বছর যদি হিসাব করে দেখা হয় তাহলে প্রায় 1000 কোটি টাকার উপরের কাজ সোনাই সমষ্টিতে চলছে কিংবা শেষ হয়েছে। এই যে পরিবর্তন, আমরা 2016-তে বলেছিলাম পরিবর্তনের পক্ষে আপনারা আশীর্বাদ দেন। সত্যিকারের সোনাই সমষ্টির মানুষ মন খুলে পরিবর্তনের পক্ষে আশীর্বাদ দিয়েছিল। আর আমিও এই যে 5 বছরে সোনাই সমষ্টির কাজ মন খুলে করেছি। অন্যান্য সমষ্টিও ডেভেলপমেন্ট হয়েছে, তুলনামূলকভাবে সোনাই সমষ্টি বহুত ডেভেলপমেন্ট হয়েছে। আর যদি সত্যিকারের কাজ করে থাকি তো কাজের মূল্যায়ন করে আমাকে আরো একবার আপনাদের সোনাই সমষ্টি জনসাধারণের সেবা করার সুযোগ দেন, এটাই আমার আবেদন। মিত্রজোটকে নিয়ে কি ভাবছেন? মিত্রজোট আমার এখানে এমন কোনো ফ্যাক্টর হবে না, এমন কোনো ফ্যাক্টর হবে না মিত্রজোট। কারণ এখানে AIDF-কে দেওয়া হয়েছে, আর AIDF-এর কোনো সংগঠন নাই এখানে। এখানে কংগ্রেসের সংগঠন আছে, কংগ্রেসের ইলেক্টেড যারা প্রতিনিধিরা আছেন, গাঁও পঞ্চায়েত মেম্বার, AP, GP, জেলা পরিষদ আছে, এরা সহজে এই AIDF-এর মিত্রজোটের প্রার্থীকে মেনে নিচ্ছে না। এর জন্য এখানে মিত্র জোট বলে বলবো না, মিত্র জোট হয়েছে, কোনো জোট নাই, জোট লেগেছে। আর এটার ফায়দা আমার হবে। আর যেহেতু জোট আর এটা মিত্র জোটের কোনো ব্যাপার নাই, 70 বছরে সোনাই সমষ্টিতে কাজ হয়েছে, কাজের মূল্যায়নে জনসাধারণ আমার কাছে আসে। আশিস হালদার ফ্যাক্টর হতে পারেন বলে অনেকে বলছেন। আশিস হালদার সোনাই সমষ্টির অতীতের কোনো রেকর্ড নাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিতে। আর এখানে আশিস হালদার তো আমাদের দলেরই হয়তো বিক্ষুব্ধ হয়ে খাড়া হয়েছে, জনসাধারণ এটা বিচার করবে। সোনাইয়ের সড়ক নিয়ে একটা ইস্যু করা হয়েছে, বিভিন্ন এলাকায় সড়ক এখনো নির্মাণ হয়নি, বিশেষ করে মণিপুরি পাড়া এবং অন্যান্য এলাকায়, সে ব্যাপারে কি বলবেন? না, সড়ক নির্মাণ হয়নি সোনাই সমষ্টিতে আমার কানে আসেনি। মণিপুরি সম্প্রদায়ের অঞ্চল যেটা 70 বছরে হয়নি, এমন কোনো একটা মণিপুরি গ্রাম নাই যেটা রাস্তা হয়নি। আজকে জোড়াগুলের একটাই রাস্তা ছিল না, সমস্ত জোড়াগুলের রাস্তা করেছি। যেটা বনতেরাপুরের রাস্তা ছিল না, বনতেরাপুরের রাস্তা হচ্ছে। আজকে পশ্চিম সোনাইতে 2টা মণিপুরি পাড়া আছে, দক্ষিণ বলমারা, উত্তর বলমারা, ওই 2টার কাজ শুরু হয়েছে। আমার মনে হয় না একটা মণিপুরি পাড়া আছে যেখানে কাজ হয়নি, এরকম একটা হয়। যথেষ্ট হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দেখেন, হিন্দিভাষী যারা সোনাই সমষ্টির যারা জনসাধারণ আছে, গত 2016-তেও আমাকে মন খুলে আশীর্বাদ দিয়েছে। আর এবারও আমার ভরসা যে মন খুলে আশীর্বাদ দিবে, আমাকে ভোট দিবে। কারণ হিন্দিভাষী অঞ্চলেও যেটা গত 5 বছর যেটা হয়েছে, গত 70 বছরে হয়নি, এতটা হিন্দিভাষী অঞ্চলও উন্নত হয়েছে। আমার এখানে একটা হিন্দিভাষীর একটা মূল আস্থার স্থান বরম বাবা মন্দির। বরম বাবা মন্দিরেও আমি ট্যুরিজমের অন্তর্ভুক্ত করেছি। আসাম দর্শন থেকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর এটা ট্যুরিজম ডিপার্টমেন্টে যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে, এটা একটা টুরিস্ট প্লেস হবে। আগে কেউ এটা আপনার চিন্তাও করেননি। আমি প্রথম সোনাই বিধায়ক হয়ে 16টা টুরিস্ট প্লেস অন্তর্ভুক্ত করতে পেরেছি। আজকে সোনাইয়ের 100 বছরের অধিক, প্রায় 200-250 বছরের অধিক একটা শিব মন্দির আছে, যেটা ছাংবুরতল শিব মন্দির। এটাতেও আসাম দর্শনের অন্তর্ভুক্ত করা হয়েছে, ট্যুরিজম ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত করা হয়েছে, সোনাইয়ের কালী মন্দিরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সোনাইয়ের নরসিং আখড়াকে ট্যুরিজম ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত করে 10 লক্ষ টাকাও দেওয়া হয়েছে। আজকে 100 বছর পুরানা মণিপুরি মণ্ডপ যেটা
অধিকারী মণ্ডপ একটা আছে আপনার বনতেরাপুরে 100 বছর পুরোটা, ওই মণ্ডপকেও 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণ্ডপকেও 10 লক্ষ টাকা হয়েছে। একটা খ্রিস্টানের গির্জা আছে, ওই গির্জাকেও আসাম দর্শনের অন্তর্ভুক্ত করে, ট্যুরিজম ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত করে আজকে ওই গির্জাকেও 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। অতীতে আমার মনে হয় না দেশ স্বাধীনতা হওয়ার পরে এতটা মন্দির, এতটা মানে মণ্ডপ অতীতে হয়নি যেটা আমি করতে পেরেছি। সংখ্যালঘু ভোটের বিভাজন হবে বলে অনেকে বলছেন, বিপক্ষ এটাকে ইস্যু বানিয়েছে, আপনি এটাকে কেমন করে নিচ্ছেন? সংখ্যালঘু ভোট বিভাজন হবে, আমি জানি না, বিভাজন তো হবে, কারণ কংগ্রেসের যিনি আগের বিধায়ক ছিলেন উনি কাড়া হয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, এর মাঝে আগের প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন আছেন, কিন্তু মানুষে এইগুলা চাবে না। মানুষ দেখবে যেগুলা উন্নয়ন কোন সরকারে করেছে, কোন বিধায়ক থাকাতে উন্নয়ন হয়েছে, কোন দলের সরকার থাকতে উন্নয়ন হয়েছে, ওটাও দেখবে। আর অন্য কিছুই দেখবে না। মানুষের চাই উন্নয়ন, কে বিধায়ক এটা চায় না, কার সময় উন্নয়ন হয়েছে, উন্নয়নের জন্য আমাকে মানুষ ভোট দিবে। শেষ প্রশ্ন রাখছি আপনার কাছে, একটা ইস্যু নিয়ে সমগ্র বরাক উপত্যকায় জোর চর্চা চলছে কংগ্রেস এবং অন্যান্য দল নির্দলরা, যে মুখ্যমন্ত্রী বলেছেন পাহাড় ভূঁইয়াম, বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভূঁইয়ামকে এক করার প্রচেষ্টা করা হয়েছে এবং কিছু কাজও চলছে, কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে সব আপার আসাম বা গৌহাটির যারা প্রার্থী তারাই চাকরি পাচ্ছে, তারা কাছাড়ে এবং বরাকে বিভিন্ন জায়গায় পদগুলো পাচ্ছে, বরাকের ছেলেরা বঞ্চিত হচ্ছে। এটাকে ইস্যু বানানো হয়েছে এবং সাংবাদিক সম্মেলন করে অভিযোগও করা হয়েছে। আপনি কি দেখেন, কংগ্রেসি ভাইদের লজ্জা করে না, তাদের লজ্জা শরম নাই। তারা কংগ্রেস দেশ স্বাধীনতা হওয়ার 70 বছরের ভিতরে 60 বছর কংগ্রেসের দলের শাসনে ছিল আসাম রাজ্য, কিন্তু এই 60 বছরে কয়েকজন আসাম অ্যাসেম্বলিতে এবং আসাম মানে সেক্রেটারিয়েটে বরাক উপত্যকার মানুষ চাকরি করতেছে, কয়জন? ওদের লজ্জা শরম নাই। এপিএসসির ইতিহাসে বরাক উপত্যকা থেকে কেউ প্রথম স্থান অধিকার করতে পারেনি। এদের লজ্জা শরম নাই যে ওরা এখন যে আমরা মানে মিনি সেক্রেটারিয়েট, যে বরাক উপত্যকার মূল দাবি ছিল মিনি সেক্রেটারিয়েট, আমাদের সরকার করেছে। আজকে 6টা ডিপার্টমেন্ট ওপেন হয়েছে, আগামীতে ইলেকশনের পরে আরও 25টা ডিপার্টমেন্ট ওপেন হবে। এই এলাকার এই মানে বরাক উপত্যকার যুবকরা চাকরি পাবে। এদের লজ্জা শরম নাই। টেটের কতজন চাকরি হয়েছে একটা খবর নিয়ে দেখো, এরা একবার হেলথে কতটা চাকরি হয়েছে এদের খবর নিয়ে দেখো, রেভিনিউতে কতটা চাকরি হয়েছে ওটা খবর নিয়ে দেখো। এরা মানুষকে ভুল বলে মানুষকে প্রতারণা করার চেষ্টা করে, আসলে ওরা মূলেই মৃত্যুক। এর জন্য এরা এক সময় এরা ধাপধাপানি ছিল, আজকে এরা মাইক্রোস্কোপিক দল হয়েছে। এদেরকে দেখতে হলে দূরবীন লাগে। এখন এরা কি করবে? এরা মিশা কথা বলে, ওদের পক্ষে টানা ছাড়া আর কিছুই নেই। আর মানুষ জেনে গেছে এরা কতটা প্রতারক দল। सिलचर के भूतपूर्व विधायक दिलीप पाल ने अपने दलीय प्रचार अभियान कार्यालय में एक पत्रकार सम्मेलन के जरिए जानकारी दिया कि भाजपा दल से कुल 187 जाने माने भाजपा दल के प्रमुख दायित्व प्राप्त कार्यकर्ता अपने दायित्व से इस्तीफा देते हुए निर्दल उम्मीदवार दिलीप पाल के सहयोग में जुट गए हैं। भाजपा सरकार के शोषण राजनीति के चलते शिकार होकर ये लोग क्षुब्ध होकर तथा नाराजगी दर्शाते हुए अपना त्याग पत्र प्रदान किए हैं। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर आलोकपात किया। साथ ही रामनगर क्षेत्र में भाजपा के वरिष्ठ कार्यकर्ता बाबू सिंह के घर पर किए गए पथराव के वारदात के बारे में थाने में एफआईआर दर्ज करवाने का भी जानकारी दिया। संदर्भ में पुलिस प्रशासन से जल्द कार्रवाई की जाने का उन्होंने मांग भी किया और कई पहलुओं को लेकर पत्रकारों के समक्ष अपने मतों का बखान भी किए। गत 3 दिने 274 जन 274 विभिन्न पदे आसीन कार्यकर्ता बंधुरा बर्तमान जे प्रार्थी चयन निये जे क्षोभ चलছে তারা বিদ্রোহ ঘোষণা করে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে निर्दल प्रार्थी दिलीप पालेर জন্য কাজ করার কারণে তারা আমার সহযোগী হিসেবে আমার পাশে দাঁড়িয়েছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ব্যথিত মনে তারা এই কাজটি করতে বাধ্য হয়েছে। দলের যে অপরিণামদর্শী সিদ্ধান্ত,
সেটা তারা মেনে নিতে পারেননি মন থেকে। আগামী দিনে আরও কার্যকর্তারা দল ছাড়বেন। এই তালিকা আপনাদের কাছে আমরা তুলে দেবো একটু পরে। 274 জনের। বন্ধুগণ, গতকাল আজকে সংবাদপত্রে বেরিয়েছে যে আমাদের সম্মানীয় সাংসদ, অত্যন্ত জনদরদী চিকিৎসক, গরিবের বন্ধু এবং বরাক উপত্যকার সর্বেসর্বা বিজেপির সর্বেসর্বা অধিনায়ক সর্বাধিনায়ক ডক্টর রাজদীপ রায় মহাশয় বলেছেন যে আমি নাকি সরে দাঁড়াবো, আমার সঙ্গে কথাবার্তা চলছে, আমি মনোনয়নপত্র তুলে নেব। তিনি কোত্থেকে এই সংবাদ পেলেন আমি জানি না, এটা অদ্ভুত। আরে তিনি তো অনেক বিশাল ব্যক্তি, আমি তো অত্যন্ত ক্ষুদ্র জনগণের সেবক দাসানুদাস দিলীপ পাল। বলা হয়েছে যে দিলীপ পাল জনবিচ্ছিন্ন, জনসমর্থন নেই, তাকে মানুষ পছন্দ করছেন না, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তীব্র, তাই তাকে দিলে এবারের শিলচর সিটে আমরা হারব, বিজেপি হারবে, প্রার্থী বদল করা আবশ্যিক ইত্যাদিতে অনেক কথা বলেছেন। আমরা জানতে পেরেছি, শুনিনি, জানতে পেরেছি বিভিন্ন সূত্রে। তো দিলীপ পাল যদি জনবিচ্ছিন্ন হয়ে থাকে, তাহলে আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, প্রচণ্ড তার স্মৃতিশক্তি, পরিশ্রম করার ক্ষমতা ঈশ্বর তাকে দিয়েছেন, এটা আমরা সবাই জানি, এটা বিরল। আমি আশ্চর্য হয়ে যাই তিনি কীভাবে ভুলে গেলেন। আমি 2018 ইংরেজির ডিসেম্বর মাসে খোলাখুলিভাবে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছিলাম, বিভিন্ন চ্যানেলে, গুয়াহাটি, আসামের বিভিন্ন চ্যানেলে সেটা দেখানো হয়েছিল, সংবাদপত্রে এসেছিল। পরবর্তীকালে দেখুন, শাসক দলে থাকলে পর কিছু অসুবিধা হয়, সেটা সবাই জানি। শাসক দলের থাকতে পরে শাসক দলের বিরুদ্ধে কথা বলতে অসুবিধা হবে, সেটা স্বাভাবিক। তো আমি খোলাখুলিভাবে মুখ খুলিনি, কিন্তু সমস্ত কিছু বিষয় নিয়ে বারবার আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, বসেছি, কিন্তু কোনো বিচার পাইনি। তবে আবার খেলা শুরু হয়ে গিয়েছে, বিচার শিলচরের জনগণ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী করবেন। সেটা তখন অন্য সিস্টেমও করতো না, নিশ্চয়ই তখন আমার সেটা পরিকল্পনা ছিল, সেটা নিয়ে আমি কি করব, আমি সেটা বলে লাভ নেই, আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, সেটা আমি দেখে ছাড়ব, শেষ দেখে ছাড়ব। कछार जिले के बोड़खोला विधानसभा केंद्र में उन्नयन व प्रगति की धारा को बरकरार रखते हुए भूतपूर्व विधायक किशन नाथ को क्यों भाजपा दल की ओर से टिकट नहीं दिया गया, हाईकमान की ओर से क्यों उन्हें टिकट नहीं प्रदान किया गया, इस मुद्दे पर लोगों में अब भी सवालिया निशान बना हुआ है। यूँ तो भाजपा सरकार उन्नयन की राजनीति पर आस्था व्यक्त करती है, लेकिन इसी दौरान पिछले 5 सालों में स्वाधीनता के 50 साल बाद विधायक किशोर नाथ द्वारा कई उन्नयनमूलक परियोजनाओं को वास्तवायन किया गया है। यातायात परिसेवा, जल परिसेवा, राजमार्ग के संस्कार, सरकारी परियोजनाओं के वास्तवायन, महिलाओं के उन्नयन, कानून व्यवस्था के उन्नयन, अस्पताल व चिकित्सा परिसेवा का उन्नयन सहित कई उन्नयनमूलक गतिविधियों में सफलता के साथ कार्य किए जाने के बाद भी राजनीतिक अटखेलियों के चलते उन्हें टिकट प्रदान नहीं किया गया। इस संदर्भ में हाईकमांड के प्रति अपना आत्मविश्वास जाहिर करते हुए विधायक किशोर नाथ ने संदर्भ में विस्तारित खुलासा किया। उन्होंने कहा कि विधायक पद पर रहने के दौरान उन्होंने बोड़खोला के उन्नयन पर अहम दृष्टिभाव रखे थे। बोड़खोला की विकास ही उनका प्रमुख लक्ष्य था। जो लोग आज उनके विकास के मार्ग पर रोड़े डाल रहे हैं, आने वाले दिनों में वे और भी 5 साल के लिए पीछे चले जाएंगे, लेकिन आने वाले दिनों में हाईकमांड के निर्देश के आधार पर ही वे राजनीति पर टिके रहेंगे और दल जो सिद्धांत उन्हें प्रदान करता है उसी पर वो टिके रहेंगे और प्रमुख
हाईकमान द्वारा दर्शाए गए मार्ग पर ही चलेंगे। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर आलोकपात किया। অন্য কোনো চিন্তাধারা করিনি। ঠিক একইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সর্বানন্দ সোনোয়ালজি উনি আমাকে বলেছেন যে এটা কোনো চিন্তা করতে না। যখন ওনার সঙ্গে কথা বললাম তো উনিও দেখলাম উনিও হতভম্ব হয়েছেন, উনিও অবাক হয়েছেন। তারপরে আমি জিজ্ঞেস করার পর উনি বললেন এটা চিন্তা করতে লাগবে না, আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে আছি, একসঙ্গে কাজ করব, আমরা টিম ওয়ার্ক করব, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করতে লাগবে না। সেরকম নিয়ে উনিও আমাকে সান্ত্বনা দিলেন। দলের হাইকমান্ড, তো আমি দলকে ভালোবাসি আর দলের হাইকমান্ড এর অর্ডারটা মেনেই আমাদের চলাটা আমাদের আদর্শ, সেইভাবে আমি কাজ করে যাচ্ছি। বড়খলার আসন নিয়ে জনমনে একটা প্রশ্নচিহ্ন রয়েছে এবং সেই সঙ্গে স্বাধীনতার পর প্রথমবার বড়খলা বিধানসভা কেন্দ্রে প্রচুর পরিমাণে কাজ হয়েছে বলে নাগরিকরা বলছেন, একটা সার্ভে রিপোর্টে দেখা গেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাকে টিকিটটা দেওয়া হলো না, সেটার কারণটা কি বলতে পারেন? দেখুন, সেটা একটা খুব দুঃখের ব্যাপার। আপনি নিজে বলছেন বা বড়খলার জনগণও বলছেন যে দেশ স্বাধীন হওয়ার পর বড়খলাতে উন্নয়নমূলক কাজ এই গত 5 বছরে হয়েছে, যেটা 40 বছরে হয়নি যে কাজগুলো, সেটা এই গত 5 বছরের মধ্যে হয়েছে। তার মধ্যে আমরা করোনা মহামারী পেয়েছি, কাকে নিয়ে আমরা অনেক ভুগতে হয়েছে, ওটাতে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। তার মধ্যে দিয়ে যেগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে বড়খলাতে, সেটা বড়খলা জনগণ জানেন, আর যেটা আপনারাই গেছেন ওনারাও জানেন, যারা সার্ভে করেছেন ওনারাও জানেন। আর 5 বছরে যেটা কাজ করেছি সেই কাজের মতো আমি একটা বই আর একটা ম্যাগাজিন একটা আমি বানিয়ে দিয়েছি। ম্যাগাজিনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি যে যতটুকু কাজ আমি করেছি 5 বছরের মধ্যে, এটা আমি জনগণের কাছে তুলে ধরেছি। তারপরও যদি টিকিট পাই নেই, সেটা আমার কাছে একটা খুব বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা একটা রহস্যজনক। কেন হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাতে গাড়ি নিয়ে চললে অ্যাক্সিডেন্ট হয়, বড় বড় তুফান আসলে, ফ্লাড আসলে ঘর বাড়ি তুলিয়ে নিয়ে যায়। কিন্তু পলিটিক্সের মধ্যে এইরকম অ্যাক্সিডেন্ট কেউ জনগণ কোনোদিন দেখেননি, বুঝতে পারেননি, আমিও বুঝতে পারিনি। এবার প্রথমবার এইভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে আমি অ্যাক্সিডেন্টকে অ্যাক্সিডেন্ট ভেবেই আমি এবার বসে রয়েছি। বড়খলা যাতায়াত পরিষেবা একটা স্বর্ণযুগ নিয়ে আসলেন আপনি, একটা ব্রিজ হলো দীর্ঘ প্রতীক্ষার পর। কেন অনেক সরকার এসেছে গেছে, কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেই। আপনার আমলে একটা ব্রিজ হলো, সেই সঙ্গে আপনার উপর একটা অভিযোগও করা হয়েছে, আপনি নাকি সেই ব্রিজের পাশে বিশাল জমি ক্রয় করেছেন, একটা অভিযোগ নামা চলছে, কি বলবেন? সেটা দেখুন, সেখানে কিছু লোকেরা আছেন যারা দুষ্কৃতী, যারা আছেন কিছু দালালরা রয়েছে, দালাল প্রকৃতির কিছু লোকেরা আছেন। ওই দালালদেরকে আমি বলছি, যদি ওদের সাধ্য হয় ওইখানে বরাকে ওখানে আমার 1 ইঞ্চি জমি আমাকে বের করে দিক। আর যদি বের করে দিতে না পারে, ওই দালালদের কাছে আমি প্রশাসনকে কাছে বলবো, আমার পার্টির কাছে অনুরোধ রাখবো, আমার দলের হাইকমান্ডের কাছে অনুরোধ রাখবো, ওরা যে আমার নামে এরকম লেখালেখি করেছে ওদের উপরে অ্যাকশন নেওয়া হোক। আর এই দালালদেরকে যাদের আমাদের সমাজ থেকে শেষ করে দেওয়া হোক। এই দালালরাই সব কিছু বরবাদ করেছে, যার জন্য এই মতো দালালের জন্য কয়েক বছর আমরা পিছিয়ে পড়ে রয়েছিলাম। এরা কোনো পার্টির নয়, ওরা কোনো সমাজের নয়। আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন, যারা এইগুলা নিয়ে লেখালেখি করেছে, সমাজের ওনাদের কয় পয়সার দাম রয়েছে, সমাজে ওনাদের কোনো যোগ্যতা নাই, সমাজের মধ্যে সমাজে কোনো দামই নেই ওনাদের। আর ওনাদের কাজ হয়েছে শুধু দালালি করা, মানুষের কাছে কিভাবে ঠকিয়ে পয়সা আদায় করা, ওইটাই হচ্ছে ওদের কাজ। বরাক ব্রিজ 50 বছরের স্বপ্ন ছিল দুধপাতিলবাসীর, আমাদের পূর্ব বড়খলাবাসীর। 50 বছরের স্বপ্ন আমি ওদের বাস্তবে পূর্ণ করেছি। সেটাই হয়েছে আমার ভুল, সেটাই হয়েছে আমার জন্য একটা কাল। আমি যেটা বুঝতে পারছি, জনগণের সেবা করাটা যদি ভুল, তাহলে আমি ভুল করেছি। ব্রিজ আনাটা যদি আমার ভুল ছিল, সেটা আমি ভুল করেছি। ব্রিজটা কোথায় হবে কোথায় হবে না সেটা কিন্তু আমার দায়িত্ব ছিল না। আমার দায়িত্ব ছিল ব্রিজটা আনা, স্যাংশন করা। আমি ব্রিজ এনেছি, স্যাংশন করেছি, যেটা আমি জোর গলায় বলতে পারছি। কিন্তু ব্রিজটা এখানে হবে না এখানে হবে, কোন লোকেশনে হবে, সেটা ডিপার্টমেন্টরা করেন, ইঞ্জিনিয়াররা করেন, সেটা টেকনিক্যাল ব্যাপার, টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, ওনারা করেন। সেটা আমার উপরে দায়ী দিলে তো হবে না। আমার উপরে সেটাতে কিন্তু কেউ বলছে না। জনগণ প্রত্যেকেই হাজার 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 জনগণ প্রত্যেকে ব্রিজটা নিয়ে সুখী রয়েছে। কিন্তু ওই এলাকায় হাতে গোনা 4-5 জন দালালরা রয়েছেন। ওই দালালরাই সবকিছু এগুলা করেছে। ওরা লেখালেখি করেছে, জায়গায় জায়গায় গেলেও করেছে।
আমি বলছি ওই দালালদেরকে আমি বলছি, তুমি যদি পারো ওখানে যদি আমার বিঘা হাজার হাজার বিঘা বা 100 বিঘা জমি আছে, আমি তোমাদের নামে করে দিয়েছি, তোমরা দালালরা আমার জমিটা তোমরা নিয়ে যাও। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলছি, যদি আজকের দিনে আমার এখানে কোনো জমি আছে, সেই জমিটা এই দালালদেরকে দিয়েছি, তোমরা তবু দালালি বন্ধ করো। তোমরা দালালি বন্ধ করো আমার জমিটা নিয়ে, সমাজকে নষ্ট করবে না। আমাদের বড়খলা অনেক পিছিয়ে পড়ে রয়েছিল, তোমাদের মতো দালালের জন্য আমাদের বড়খলা পিছিয়ে পড়ে রয়েছে, আমাদের বরাক পিছিয়ে পড়ে রয়েছে তোমাদের মতো দালালের জন্য। আর তোমরা বলছি এই দালালি বন্ধ করে দাও। দলীয় হাইকমান্ডের কাছে আপনি এখনো দলের প্রতি অনুগত, আপনি টু শব্দ করেননি, সেখানে একটা ধৈর্যের সীমা আছে। তো দলের উচ্চস্তরীয় কর্মকর্তাদের প্রতি আপনার কোনো অ্যাপিল থাকবে? দেখুন, আমি আপনাকে বলেছি যে এটা একটা অ্যাক্সিডেন্ট ভেবেই আমি চুপচাপ রয়ে গেছি। আর আমি ধৈর্য ধরে রয়েছি, কথা ঠিক। আমি এখন পর্যন্ত আমি কাউকে কোনো চ্যানেল বাইরে আমি দিইনি, বলিনি। আপনারা আমার কাছে বারবার এসেছিলেন, আজকে আবার এসলেন, আমাকে জিজ্ঞেস করছেন। তাই আমি বলছি, আমার কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হলো আমার সহন শক্তি। আমি সহন করতে পারি, যেটা মহাভারতে বলা হয়েছিল। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সহন শক্তি সবচেয়ে বড় বোঝার অস্ত্র। সেই অস্ত্রটা আমার কাছে আছে। আমি সেই অস্ত্র নিয়ে সহন করে আমি বসে রয়েছি। আমার পার্টির উপরে আমার আস্থা আছে, পার্টির উপরে আমার বিশ্বাস আছে, দলের হাইকমান্ডের উপরে, আমার স্টেট থেকে ন্যাশনাল লেভেলের যারা দলের যারা আছেন ওনাদের উপরে আমার বিশ্বাস আছে। আমি বলছি, স্টেট থেকে ন্যাশনাল যারা দলের হাইকমান্ড আছে ওনাদের উপরে আমার বিশ্বাস আছে। কিন্তু কোনো জটিল প্রশ্ন করছি না, একটা বাস্তব প্রশ্ন করছি আপনাকে, যে বড়খলায় আসন নিয়ে লোক সন্দিহান, সাধারণ নাগরিকরা সন্দিহান। কংগ্রেসের সিট মিসবাউল ইসলাম লস্কর একজন সুদক্ষ নেতা, এককালের মন্ত্রী, ওনার বিজয় হওয়ার সম্ভাবনা প্রবল। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিজেপি মুক্ত বড়খলা হয়, তাহলে তো আপনি সিটিং এমএলএ হিসাবে, যেহেতু সত্তায় বিজেপি থাকবে, আপনি থাকছেন, সে জায়গায় দাঁড়িয়ে আপনি কতটুকু ভাবছেন? দেখুন, সেই ব্যাপারে আমি এখন কিন্তু কিছু বলতে চাইছি না। আজকের দিন আমি বলতে চাইছিলাম, আমরা যে 5 বছর যেভাবে আমি বড়খলা জনগণের জন্য যেভাবে কাজ করেছি, যেভাবে জনগণের পাশে ছিলাম, সকাল থেকে রাত 12টা, 1টা, 2টা, আপনারা জানেন, অনেকেই দেখেছেন যে আমার বাড়ির দরজা রাত্রে 1টা, 2টা পর্যন্ত খোলা থাকে। আমি কখনো রাত জনগণকে বলি না যে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি টায়ার্ড হয়ে গেছি, আমি ঘুমাবো, আমার খিদে পেয়েছি, আমি খাবো, আপনারা চলে যান। সেইভাবে যত সময় পেরেছি আমি জনগণের সামনে রয়েছি। আর আজকে সেই জনগণরা, আজকে সেই সময় এসেছিল, ওনারা আমাকে সেই যে আমি যে 4 বছর কষ্ট করেছিলাম সেটা ঋণ শোধ করার সময় ছিল। কিন্তু ওনারা আজকে দুঃখ করছেন যে ওনারা ঋণ শোধ করতে পারছেন না। অনেকে আমাকে বলেছেন সেই ব্যাপারে, অনেকে আমাকে ফোন করছেন, অনেকে আসছেন, জিজ্ঞেস করছেন, দুঃখ করছেন, অনেকেরা কাদাকাদি করছেন। আপনি গিয়ে জিজ্ঞেস করতে পারেন, আপনি গিয়ে দেখুন বড়খলার এমন একটা জিপি বা এমন একটা গ্রাম, যে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে কোন গ্রামে কোন লোকের মধ্যে দুঃখ নেই। সবাই দুঃখ পাচ্ছেন, সবাই হতাশ হয়ে রয়েছেন, সবাই ভাবছেন এটা আবার কিভাবে হলো, এটা তো মানে হওয়ারই কথা ছিল না, কিভাবে হলো। সবার মনে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন একটা রয়েছে। ইভেন আপনি আমাদের যে মাইনরিটি সম্প্রদায় এলাকায় গিয়ে আপনি দেখতে পারেন, মাইনরিটি সম্প্রদায় এলাকার লোকেরা বলেছিলেন আমরা কোনোদিন আমরা ভোট দিইনি বিজেপি, এইবার আমরা ভোট দেব, এইভাবে ওনারা আমাকে কথা দিয়েছিলেন। আর আজকে ওনারাও কাদাকাদি করছেন, ওনারাও দুঃখ প্রকাশ করছেন যে এটা কিভাবে হলো। আমাদের দলের বা আমাদের সংগঠনের লোকেরা দুঃখ করছেন, সংগঠনের সবাই এইটার একটা মনে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। কিন্তু অপোজিশনে যারা রয়েছেন ওনারাও কিন্তু সেটা নিয়ে একটা প্রশ্ন তুলছেন, সেটাও ওনারা দুঃখ করছেন, সেটাও আমাকে বলছে। জানি না এখন বাস্তবে ফিল্ডে কতটুকু রয়েছে, যেটা আমার কাছে খবর আসছে বা আমাকে যারা ফোন করে জিজ্ঞেস করছেন সেটা তো আমি বুঝতে পারছি। হ্যাঁ, সেটাই একটা ভালো হয়েছে। আমি মনে করছি যে আমি যখন ফিল্ডে ছিলাম আমি বুঝতে পারিনি যে আমার পপুলারিটিটা কতটুকু ছিল। আজকে যখন আমি দলের টিকিট পাইনি, আমি দলের টিকিট থেকে বঞ্চিত হয়েছি, তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমার দামটুকু কতটুকু রয়েছে বরাকবেরিতে, আমাদের বড়খলাতে, ইভেন আসাম লেভেল থেকে যে আমার কাছে যতগুলো আমাদের সমবেদনা করছেন, টেলিফোন আসছে বিভিন্ন জায়গা থেকে, তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমার কতটুকু আমার পপুলারিটি, আপনার জনপ্রিয়তা প্রচুর আমরা দেখতে পাচ্ছি বলে। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকছে, আজকে দিলীপ পালেরও জনপ্রিয়তা ছিল, কিন্তু উনি দলীয় টিকিট না পায় নির্দল নির্বাচন লড়ছেন, আপনি লড়লেন না কেন? সেটা দেখুন, দিলীপ পাল সেটা ওনার ব্যক্তিগত কথা, ওনার ব্যক্তিগত চিন্তাধারা, উনি কিভাবে এটাকে নিয়েছেন, কিভাবে চিন্তাধারা করেছেন, ওনার মনে একটা স্বাভাবিকভাবে উনি মনে একটা দুঃখ পেয়েছেন, সেটা স্বাভাবিক, সেটা সবাই জানে। আর উনি কিভাবে সেটাকে নিয়েছেন সেটা ওনার উপরে, ওনার চিন্তাধারা। আর আমি কিভাবে নিয়েছি সেটা আমার চিন্তাধারা। আপনি তো পারতেন ইয়ে করতে, নির্দল দাঁড়াতে, কেন দাঁড়াতে? হ্যাঁ, অবভিয়াসলি আমি পারতাম, কিন্তু এটা অনেক চিন্তা ভাবনা করে
তারপরে আমি করিনি। তারপরেও দেখুন, তারপর যখন আমি বরখলা থেকে টিকিট থেকে বঞ্চিত হয়েছিলাম, বঞ্চিত হওয়ার পর আলগাপুর থেকে আমাকে ওনারা আমন্ত্রণ করলেন যে আলগাপুরবাসী যারা রয়েছেন, আলগাপুরের যেটা সংগঠন রয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টি যে সংগঠন আলগাপুরের, ওখান থেকে আমাকে ওরা বারবার ফোন করেছেন যে দাদা আপনি আসুন, আলগাপুরে এসে যান, আলগাপুরে তো আমাদের ওরকম ক্যান্ডিডেট নেই, আপনি আলগাপুরে আসুন। তারপরে আমি চিন্তা করেছিলাম, হ্যাঁ যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি আলগাপুর যাব। আলগাপুর জনগণ বলেছেন যে আমাদের অস্তিত্ব আপনারা রক্ষা করেন, আমাদের অস্তিত্ব নেই। তারপরে চিন্তা করে দেখলাম, হ্যাঁ ওখানে AUDF এর ক্যান্ডিডেট কে ছিল, SGP এর ক্যান্ডিডেট কে ছিল, নির্দলের ক্যান্ডিডেট কে ছিল, সব চিন্তাধারা করে আমি একবার চিন্তা করেছিলাম, ঠিক আছে যদি দরকার হয় আমি আলগাপুর থেকে আমি গিয়ে কন্টেস্ট করব। আর আলগাপুর থেকে কন্টেস্ট করে আমার অঙ্কটা এইভাবে ছিল, করে দেখেছি আলগাপুর থেকে যদি কন্টেস্ট করতাম তা আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আসতাম আলগাপুর থেকে। কিন্তু দুঃখের কথা সেটাও কারো সহ্য হয়নি। কে বা কারা সেটার মধ্যেও আবার একটু ঝামেলা করে দিলেন, ওনাদের সহ্য হয়নি। জানি না আমি কার কি ক্ষতি করেছি। আমি আমার জ্ঞান থাকার মতে আমি কোনোদিন ক্ষতি করিনি আমি। কিন্তু যারা আমার সামনে যারা রয়েছেন, আমাদের দলের কারো রয়েছেন, ওনারা জানি না কেন আমাকে ভয় পাচ্ছেন, কেন ভয় করছেন, কেন আমার জন্য শত্রুতামি করছেন, সেটা আমি বুঝতে পারিনি। সেই শত্রুতা করার জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। ভারতীয় জনতা পার্টি আমাদের বরখলা সমষ্টির আমাদের একটা স্লোগান ছিল যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সেই স্লোগান নিয়ে আমি কাজ করে গেছি। সেই স্লোগান আমাদের কাছে রয়েছে। মোদিজির আদর্শ যেটা আছে সেই আদর্শকে আমি অনুপ্রাণিত হয়েছিলাম, অনুপ্রাণিত হয়ে আছি, আগামী দিনে আমি অনুপ্রাণিত হয়েই থাকব। लखीमपुर विधानसभा केंद्र के बांसकांदी दारुल उलूम मदरसा में खत्म बुखारी व दस्तारबंदी जलसा रविवार कार्यक्रम आयोजित किया गया। रविवार को आयोजित इस कार्यक्रम में लाखों के तादाद में लोग इस कार्यक्रम में भाग लिए। आनुष्ठानिक तौर पर इस दिन दारुल उलूम मदरसा के वार्षिक दस्तारबंदी व जलसा कार्यक्रम में कई जाने माने लोग मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाया। इस दिन के कार्यक्रम में कुल 86 मदरसा छात्रों को पगड़ी व सनद प्रदान किया गया। इस जलसा में प्रमुख अतिथि के रूप में उत्तर प्रदेश के दारुल उलूम देवबंद के मौलाना शौकत अल कासिमी मौजूद थे। इस दिन के इस कार्यक्रम को लेकर कई वक्ताओं ने आलोकपात किया। मौलाना शेख अहमद अली द्वारा प्रतिष्ठित दारुल उलूम बांसकांदी के कई स्मरणीय घटनाओं को लेकर भी आलोकपात किया गया। इस कार्यक्रम में मदरसा के वरिष्ठ कार्यकर्ता शेखुल जामिया व मोहतमी मौलाना शेख याहिया साहब मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाए। इस कार्यक्रम को लेकर छात्र छात्राओं में भी काफी उत्सुकता व उत्साह की माहौल देखने को मिली। हदीस सही है, लेकिन हदीस में जो नाम तुमने बताए वो गलत। इन्होंने ये हदीस नहीं बयान की है। सही नाम क्या है? तो सही नाम ये है जो मैं बता रहा हूं। इसी तरह 10 की 10 हदीसों के बारे में उन्होंने बताया कि तुमने 10 सनद गलत बयान की, जो ये है सही सनद ये। इसी तरह 100 की 100 हदीसों को उन्होंने, बताइए एक दफा सुनने के बाद 100 हदीसों की 100 सनदें जो गलत थी वो उनको याद होगी, जो सही सनद है वो तो पहले से याद है। और उन्होंने मजमे में बता दिया तो लोगों को अंदाजा हुआ कि ये बड़े वाकई बड़े मुहद्दिस हैं, बड़े आलिम हैं, इनकी टक्कर का कोई नहीं है। तो ये दर्जा और ये मकाम, अगर माल हलाल है और तालिब इल्म उसको खर्च करता है और उससे पढ़ता है तो उससे इल्म में नूर पैदा होता है। और अगर माल हराम है, कोई भी आदमी उसे खाए इस्तेमाल करे तो दिल के अंदर तारीकी पैदा होती है। तालिब इल्म अगर वो इस्तेमाल करे तो उसे इल्म कुछ नहीं आएगा, 2-4 मालूमात आ जाए। इसलिए इमाम बुखारी का फैज़ सारी दुनिया के अंदर फैला और आज भी फैल रहा है। और बुखारी सारी दुनिया में पढ़ी और पढ़ाई जाती है। इमाम बुखारी अलैहिर्रहमा सफर कर रहे। कछा जिले के लखीमपुर विधानसभा केंद्र में कांग्रेस कार्यकर्ताओं की दल बदल कार्यक्रम जोरों पर चल रहा है। लखीमपुर कांग्रेस के ताबड़ नेता इन दिनों भाजपा दल में योगदान कर रहे हैं। लखीमपुर भाजपा के फुलेरतल
क्षेत्र में स्थित केंद्रीय कार्यालय में उनको स्वागत किया जा रहा है। लखीमपुर बीजेपी के सांगठनिक नेताओं की मौजूदगी में सिलचर के सांसद राजदीप राय, लखीमपुर के भूतपूर्व वरिष्ठ कुछ कार्यकर्ता तथा भाजपा उम्मीदवार कौशिक राय व दूसरे कई हस्तियों की उपस्थिति में लोगों ने इस दिन कांग्रेस दल से भाजपा दल में योगदान दिया। सूत्र के अनुसार जिला कांग्रेस के लखीमपुर विधानसभा के साधारण संपादक हरेश्वर धोबी, कांग्रेस के टिकट प्रत्याशी रामचंद्र हजाम, 4 श्रमिक युवा नेता दुल्हन री, बीना गांधी ब्लॉक कांग्रेस सभापति पुतुल लाल यादव सहित मुस्लिम समुदाय, मणिपुरी समुदाय व उपजाति समुदाय के कई जाने माने हस्तियों ने भाजपा दल में योगदान किया है। 40 से भी ज्यादा सदस्यों की योगदान दिए जाने पर भाजपा दल की पकड़ और मजबूत हो गई है। सूत्र के अनुसार बड़े पैमाने पर कांग्रेस के कार्यकर्ता भाजपा दल में योगदान दिए जाने पर कांग्रेस के नींव को लेकर सवालिया निशान लग गया है। इस दिन के इस कार्यक्रम के बारे में लखीमपुर विधानसभा केंद्र के भाजपा दल की ओर से विधायक पद के उम्मीदवार कौशिक राय ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। निर्वाचित हब पारे आमी देखो जे बहुत आमार नेशनल स्तरत होक राज्य स्तरत होक आमार मुख्यमंत्री चाबुआ समष्टिर माजुली निर्वाचन खेली आसे आमार प्रधानमंत्री जी गुजराटर गई बनारसत निर्वाचन खेली आसे आमार दलत आमी मनोनयन दिसो गौतम राय काटलीचर हाइलाकान्दी आमार काटिगड़ात निर्वाचन करि आसे किन्तु नय एबिलाक कांग्रेसर एटा प्रपगेंडा राइजे हेबिलाकक मा निदिब बलि निदिब और निश्चित भावे राइट भारतीय जनता पार्टी लोग हुई प्रथम काज हल भारतीय जनता पार्टी पर। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। 3 दफा मांगों को लेकर कई बैंक यूनियन संस्थान ट्रेड यूनियन के कार्यकर्तागण जुटे असहयोग आंदोलन में। बैंक की निजीकरण किए जाने के खिलाफ कर्मचारियों में छाई हुई है क्षोभ की स्थिति। सिलचर विधानसभा आसन में भाजपा दल के उम्मीदवार दीपान चक्रवर्ती व निर्दल उम्मीदवार दिलीप पॉल के बीच चल रही है कांटे का टक्कर। रांगेरखाड़ी इलाके में दोनों उम्मीदवार ने आमने सामने निकाला रैली। करीमगंज जिले के दक्षिण करीमगंज खागाइल हाई स्कूल में चल रही है गबन का दौर। 358 छात्र छात्रा दिखाकर हड़पे जा रहे हैं सरकारी राशन। करीमगंज जिले के भांगा कृष्णपुर गांव में अचानक नदी तटवर्ती क्षेत्र में भूस्खलन के चलते 5 परिवार के आवासिक घर छमाया नदी गर्भ में 26 घंटे बाद भी खुले आसमान के नीचे अस्थायी घरों में रह रहे हैं लोग। कछार जिले के लखीमपुर विधानसभा केंद्र में 40 से भी ज्यादा कांग्रेस प्रमुख कार्यकर्ताओं ने भाजपा दल में दिया योगदान। कांग्रेस की नींव पर लग रही है सवाल। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।